এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন বাংলাদেশের। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা, শ্রীলঙ্কায় খেলতে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা হয়েছে বাংলাদেশের, দাবি সমর্থকদের। আইসিসির আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কাল বিপিএল এর রোমাঞ্চকর ফাইনাল, অধরা শিরোপার খোঁজে উঠতে থাকা চট্টগ্রাম। প্রতিপক্ষকে সমীহ করলেও আত্মবিশ্বাসী রাজশাহী। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষা। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে সে আঙ্গারনেস আছে। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছে ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। জাতীয় নির্বাচনের আগে নারী লীগ পেছানোয় বিপাকে ফরেশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বিদেশিদের ধরে রাখতে গুনতে হবে বাড়তি খরচ। সমস্যার মাঝেও শিরোপায় চোখ ফুটবলারদের। দেখছিলেন শিরোনাম, শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আইসিসির দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করলো বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সভার পর বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে একদিনের সময় পেয়েছিল বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না? আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনও চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত তার। এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে তারেক না। হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা যাচ্ছি তার কাছে। নোমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে সারাদিন ধরে এই একটা সিদ্ধান্তের জন্য আসলে বাংলাদেশের সমর্থকদের, ক্রিকেটারদের সবার অনেক দিনের অপেক্ষা। সো এই সিদ্ধান্তটা কতখানি, বাংলাদেশের যে সিদ্ধান্তটা ফাইনালি বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা খেলতে যাবে না, সো এই সিদ্ধান্তটাকে আপনি কতখানি ইতিবাচক দেখছেন টাইগার ক্রিকেটের জন্য? আমি কোনো ইতিবাচকভাবে দেখছি না। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার স্ট্যান্ড ওয়াজ প্রিটি ক্লিয়ার
যখন এই ঘটনাটা ঘটেছে 3 তারিখে মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দিয়েছে, অন্যায়ভাবে বাদ দিয়েছে, অন্যায্যভাবে বাদ দিয়েছে, যেটা বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত করার মতো। আমাদেরকে রিয়্যাক্ট করতে হতো, আমরা রিয়্যাক্ট করেছি, কিন্তু সেই রিয়াকশনের মাত্রাটা এই পর্যায়ে চলে গেছে যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। এটা অ্যাবসার্ড, এটা হয় না, এটা হতে পারে না। আমি এই স্ট্যান্ড সমর্থন করি না। একটা টি-20 বিশ্বকাপ না খেলার অর্থ এবং যেই পরিস্থিতির ভেতর দিয়ে আমরা খেলছি না, সেইটার সাফারার বাংলাদেশ ক্রিকেট নেক্সট আরও অনেক 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 দিন আসলে হবে। আমার কাছে সেই আশঙ্কাটা অনেক প্রবল, এবং আমার কাছে সবচেয়ে আপসেটিং যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে এই ডিসিশনটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, বাংলাদেশ ক্রিকেটের না, এই ডিসিশনটা বাংলাদেশ গভর্নমেন্টের। তো সরকার এসে আমাদের ক্রিকেট, আমি জানি না এই সরকার তো হিসাব বলে যে 15-20 দিন পর আর থাকবে না, তো বাংলাদেশ ক্রিকেট তো থাকবে। তো বাংলাদেশ ক্রিকেটের যে স্থায়ী ক্ষতিটা হয়ে যাচ্ছে, এই ক্ষতটা সারাতে আমাদের আসলে কতদিন সময় লাগবে আমি জানি। সো আমি আসলে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটাকে আমি মোটেই সমর্থন করি না। অন্য সব ক্ষতি লাভ সবকিছুর বিবেচনায় পরে গিয়ে যদি চিন্তা করি যে ক্রিকেটটা আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হলো, একটা টি-20 বিশ্বকাপ না খেলা সেটা আসলে ক্রিকেটারদের জন্য যতখানি ক্ষতির, সেটা একটা ক্রিকেট বোর্ডের জন্য ততখানি ক্ষতির। সো সব মিলে আসলে ক্ষতির পরিমাণটা আপনি কেমন দেখছেন? না, আমি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকেই বলছি, আমি একদম অ্যাবসলিউটলি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলছি যে যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা সামাল দিতে বাংলাদেশ ক্রিকেটের কতদিন কত বছর লাগবে আই এম নট শিওর। আমি একটা আলোচনা শুনি যে একটা বিশ্বকাপ না খেললে কি হয়, একটা বিশ্বকাপ খেললে যে কি হয় সেইটা আমরা যারা 90s মানুষ তারা আমরা জানি। যখন প্রথম বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে সেইটার মর্ম আসলে কি ছিল। 99-তে ফার্স্ট বিশ্বকাপ খেলার পর আমরা 7টা ওয়ানডে বিশ্বকাপ হয়েছে সবগুলো খেলেছি, 9টা টি-20 বিশ্বকাপ হয়েছে সবগুলো খেলেছি। আর এখন একটা বিশ্বকাপ আমরা খেলছি না এবং সেইটাতে আমরা কলার উঁচু করে বলছি যে আমরা খেললাম না, আমরা দেখিয়ে দিলাম ভারতের সঙ্গে আমরা একটা টক্কর দিয়ে দেখিয়ে দিলাম। আমরা কোথায় টক্কর দিয়ে দেখিয়ে মানে দিলাম? এখানে কি একটা অহমের যুদ্ধ চলছে কিনা যে দুই দেশের? আপনি অহমের যুদ্ধটা তো কোথায় চলবে? সমানে সমানে চলবে, 19-20-এ চলবে, Exactly. 15-20-এ চলবে। ভোটাভুটিতেও তো আমরা ভোট পেয়েছি শুধু আমাদের 14-2 হ্যাঁ, 14-2 এর 14-2 মানে কি আমাদের ভোট তো আমরা পাবোই। সেটাই। বেসিক্যালি 14-1 বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের ভোট পেয়েছে, আর কারো ভোট পায়নি। তো আমরা কার সঙ্গে লড়াই করছি? আপনারাই যে গত কিছুদিন ধরে শুধু শুধু মিডিয়া গরম না করে জনপ্রিয়তার এই স্রোতে হাওয়া না দিয়ে 5টা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতেন, তাদেরকে আপনাদের কনফিডেন্সে নিতেন। এই প্রশ্নটাই আমি আসলে নোমান ভাই আপনাকে করতাম যে বাংলাদেশের ব্যবধানটা কতখানি, যে 14-2 ব্যবধানে তারা হেরে গেল, সেখানে এতগুলো ক্রিকেট বোর্ড ছিল, তাদেরকে কি বাংলাদেশ এতদিনেও একটু অ্যাপ্রোচ করা বা বাংলাদেশের স্ট্যান্ডটা কি, সেই স্ট্যান্ডের আসলে প্রেক্ষিক কি, মানে সেটা কি বোঝাতে বাংলাদেশ আসলে একেবারেই অক্ষম হয়েছে? মানে আপনি এখন ভোটের রেজাল্ট দেখার পর অন্য কিছু বলবেন কিভাবে? আপনি হয় বলতে হবে যে ওই দলগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোঝাতে ব্যর্থ হয়েছে, অথবা আপনি বলতে পারেন পলিটিক্যালি যদি আপনি জিনিসটাকে একটা কালার দিতে চান, আপনি যদি জিনিসটার মধ্যে একটা জনপ্রিয়তার জায়গা নিয়ে আসতে, আপনি বলে দেন না যে এই 15টা ক্রিকেট বোর্ডকে ভারতীয় ক্রিকেট বোর্ড টাকা দিয়ে কিনে নিয়েছে, বলে দেন, আপনি খুব জনপ্রিয় হয়ে যাবেন। টাকা দিয়ে যে ভারত কিনে নিতে পারে, আমরা যে সেটা পারবো না সেটাও তো আমাদের বুঝতে হবে না? আমরা কিসের সঙ্গে লড়াইটা করছি, কোন জায়গাটাতে লড়াইটা করছে? আমি একবারও বলছি না যে মুস্তাফিজের সাথে তারা যেটা করেছে ঠিক করেছে, আমি একবারও বলছি না যে আমরা মাথা নিচু করে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, নো, প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এইটা মাথায় রেখে আমাদের সকল নেগোসিয়েশন করা উচিত ছিল। মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপ খেলার অনেক অপশন বাংলাদেশের সামনে অনেকবার ছিল, সমঝোতার জায়গা কি ছিল না বাংলাদেশ? অনেক ছিল, বাংলাদেশ মাথা উঁচু করে খেলতে পারতো, অনেক অপশন ছিল। মুস্তাফিজকে তোমরা টেক ব্যাক করো আইপিএলে, আমরা খেলবো, হতেই পারতো। মুস্তাফিজকে তোমরা ফিরিয়ে নাও আইপিএল, আমরা 2টা ম্যাচ ভারতে খেলবো, 2টা শ্রীলঙ্কায় খেলবো। আমি এখনকার কথা বলছি না, আমি বলছি যে যখন নেগোসিয়েশনের পর্যায়গুলো ছিল সেই সব জায়গায় হতে পারতো। আমরা শুরুতেই বলে দিয়েছি যে আমরা ভারতে খেলবো না মানে খেলবোই না। আর আজকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলছেন যে আইসিসি নাকি কোনো রকম এফোর্টই দেয়নি আমাদেরকে হচ্ছে গিয়ে এইখানটাতে নেওয়ার জন্য। তো এত মেল চালাচালি কোত্থেকে হলো? ভার্চুয়াল মিটিং কিভাবে হলো? আইসিসি প্রতিনিধি ঢাকায় এসে মিটিং করে গেলে কোত্থেকে হলো? তো মানে কি এফোর্টটা আসলে তারা দিবে? এবং ইনফ্যাক্ট আমি আজকেও যে প্রেস কনফারেন্সটা, তার ক্রিকেটার, ফার্স্ট অফ অল ক্রিকেটাররা খুব আপসেট। ক্রিকেটাররা আজকে আপনাকে আমাকে বলবেন, অফিসিয়ালি বলবেন না, কিন্তু আমরা জানি ক্রিকেটাররা আপসেট। একটা গুঞ্জন কিন্তু আছে নোমান ভাই যে ক্রিকেটাররা আসলে বিশ্বকাপটা খেলতেই চেয়েছিল, সেখানে আসলে তাদেরকে চাপিয়ে দিয়েছে আসলে এই সিদ্ধান্তটা যে আমরা খেলবো না। কেমন কে খেলবে না? একটা ক্রিকেটারের জন্য একটা ওয়ার্ল্ড কাপ যে কত বড় ইভেন্ট সেটা কি আমরা বুঝি না? এক্স্যাক্টলি। একটা ক্রিকেটার কে বলবে খেলবে না? কিন্তু আমি এখন কোন ক্রিকেটারকে আপনি আমাকে বলেন তো, যে এখন এই পপুলার যে স্রোত, এই জনতুষ্টিবাদের মধ্যে যে আমরা ঢুকে গেছি, কোন ক্রিকেটার এখন সামনে এসে মিডিয়ার সামনে এসে বলবে যে না আমরা খেলবো? কখনোই বলবে না, বলবে না, কারণ তাকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দিবেন। এক্স্যাক্টলি। এটা তো আমাদের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল দিচ্ছে না। তো এখনকার এই ক্রিকেটারকে দিলে তাদেরকে পরে কে সেভ করবে, কে সেই সুরক্ষাটা দিবে?
যিনি তামিমকে ভারতীয় দালাল ট্যাগ দিয়েছিলেন সেই পরিচালককে লোক দেখানো আপনারা অপসারণ করেছেন পদ থেকে। 2 দিন পর তো যে এখন দেখি যে তিনি ক্রিকেট বোর্ডের ওই প্রেসিডেন্ট বক্সে বসে পায়ের উপরে পা তুলে বসে খেলা দেখছেন না? গতকালকে রাত্রে যে মিটিং করার জন্য ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় বুলবুলের সঙ্গে ওই পরিচালক এবং আসিফ আকবর একসঙ্গে বেরিয়ে যাচ্ছেন না? বুলবুলাই কাদের পকেটে ঢুকে বসে আছেন? মানে এই জায়গাতে কোন ক্রিকেটার স্পিক আউট করবে আমাকে আপনি বলেন। আর আজকে আমাদের হচ্ছে গিয়ে ওই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বললেন যে এইটা আমাদের যে মিটিংটা হয়েছে সেই আলোচনাটা আমরা বাইরে করতে পারবো না, তাহলে ওরা মন খুলে কথা বলতে পারবে না। ভাই মন খুলে ওরা এমনিও কথা বলতে পারে না, কেননা আপনারা শুরুতে আপনাদের ডিসিশন দিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, মানে ক্রিকেটারদের ডিসিশনটা নেওয়া হয়নি, এই গুঞ্জনটা বেশ চাউর হয়েছে। সো এইটা আসলে কতখানি এটা ট্রু, এটা নেওয়া হয়নি না, এটা আমি জেনে বলছি এটা ট্রু। এটা যে কোনো গুঞ্জন গুজব সেটা না, তাদেরকে সিচুয়েশনটা ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন এটা ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ডিসিশনটা তো অবভিয়াসলি সেটা মানে অবে করবে। এখন ক্রিকেটারকে জিজ্ঞেস করেছে বলেন আপনাদের মতামত কি, তখন কোন ক্রিকেটার বলবে যে না তারপর আমরা খেলতে যেতে চাই? কে বলবে আমাকে এটা বলেন তো দেখি? কারো মতো বলার মতো কোনো অবস্থা আছে? অবশ্যই না। তা আপনি ক্রিকেটারদের যারা ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার, যারা হচ্ছে গিয়ে আমাদের মাঠে যেয়ে খেলবেন, ঘটনা ঘটেছে 4 তারিখে আমরা ডিসিশন দিয়েছি যে আমরা ভারতের মাঠে দেখে খেলবো না। আজকে 22 তারিখে বসে যখন আইসিসি আমাদের 24 ঘন্টার ডেডলাইন দেয়, সেই লাস্ট ডেতে লাস্ট আওয়ারে বসে আপনাদের সাথে মিটিং, ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেন। ক্রিকেটারদের আপনারা যে কোন চোখে দেখেন আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের সরকার, সেটাতেই তো আসলে স্পষ্ট হয়ে যায়। সো সেখানে ক্রিকেটারদের কার সে থাকবে? কে কথা বলে তার পুরো ক্যারিয়ারটা রিস্কের মধ্যে ফেলে দিবে আমাকে বলেন? না সেটাই, এখানে আসলে ক্রিকেটটা ক্রিকেটারদের জন্যই ক্রিকেট, এবং এই ক্রিকেট বা বাংলাদেশের এই যে অহংকার পুরোটাই ক্রিকেটারদেরকে ঘিরে, তাদের খেলাটা ঘিরে। সেখানে আসলে সরকারকে, একটা ক্রিকেটের সঙ্গে সরকারকে একদম আপার হ্যান্ডে রেখে, তাদের ডিসিশনটাকে আপার হ্যান্ডে রেখে ক্রিকেটারদের ডিসিশনটাকে বা তাদের অপিনিয়নটা না জানা, এইটা আসলে আপনার দৃষ্টিতে কতখানি যুক্তিযুক্ত হলো? এই পুরো ঘটনা প্রবাহে রাজনীতির বলি হয়েছে ক্রিকেট। শুরুটা করেছে ভারত। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এটা একটা পলিটিক্যাল ইস্যু, এটা পলিটিক্যাল ডিসিশন, এটা কোনো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ডিসিশন না। তারা পলিটিক্যালি গেইন হওয়ার জন্য তারা এই ডিসিশনটা নিয়েছে। আমরা যতটুকু ভাইব পাই সেটা হচ্ছে গিয়ে আগামী মাসে পশ্চিমবঙ্গ আসামে নির্বাচন আছে, সেইটাকে কেন্দ্র করে তারা পলিটিক্যালি গেইন করার জন্য এই ডিসিশন নিয়েছে। আর আমরাও সেইটা ওই পলিটিক্যালি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যারা পলিটিশিয়ানরা আছেন তারা এই ডিসিশন নিয়েছেন। আগামী মাসে যদি পশ্চিমবঙ্গে নির্বাচন না থাকতো, মুস্তাফিজকে তারা এইভাবে বাদ দিত না। ধরেন তারা বাদ দিল, আগামী মাসে যদি বাংলাদেশের নির্বাচন না থাকতো, বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ খেলতো। এই যে বড় বড় কথা শুনেন না, ভারতীয় আধিপত্যবাদ আমরা দেখিয়ে দিয়েছি, ভারতকে দেখে, ভারতের সাথে ওই চাল ডাল আমদানি, ডিজেল রপ্তানি কোনো কিছুকে আটকে আছে? ট্রেড তো যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে। তাহলে আপনারা শুধুমাত্র ক্রিকেটটাকেই পেয়েছেন কেন? আপনারা সব ট্রেড করতে পারবেন, আপনাদের ক্রিকেট ট্রেড করতে সমস্যাটা কোথায়? আমার কোনো অসুবিধা নাই, আপনি তাহলে হচ্ছে সবই বন্ধ করেন। আপনারা ক্রিকেটটাকে একটা পপুলার একটা জায়গাটাতে আপনারা নিয়ে যে এইভাবে ক্রিকেটটাকে যে করলেন, যেই ক্ষতিটা এবারে ক্রিকেটের হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি যদি বাংলাদেশ ফাইনালি টি20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে, এইটা বাংলাদেশ ক্রিকেটে রিকভার করতে কতদিন লাগবে, কত বছর লাগবে আমি জানি না। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে একটা প্রতিবেদন আছে আমাদের হাতে এই বিষয়ে, সেটা আমরা একটু দেখে নিতে চাই। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্তরা। বিসিবির এমন সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা করা সম্ভব হয়েছে বলে মত তাদের। আর আইসিসির দ্বিচারিতাকে ধিক্কার জানাচ্ছে সমর্থকরা। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা গেলে বাংলাদেশের জন্যও ব্যবস্থা করা অসম্ভব কিছুই নয় বলে মন্তব্য করেন তারা। শুধু বাংলাদেশি ভক্তরাই নন, আইসিসির এমন আচরণে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। একটা বিশ্বকাপ ঘিরে কত নাটকের জন্ম দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ মুহূর্ত পর্যন্ত অভিভাবক সংস্থাটির ওপর আস্থা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু তাতে কাজের কাজটা হলো না। আর উল্টো আইসিসির দ্বিচারিতার বলি হতে হলো বাংলাদেশকেই। নিরাপত্তা জটিলতায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকা বাংলাদেশ বঞ্চিত হলো ওয়ার্ল্ড কাপ খেলা থেকে। ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হলেও সেই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আইসিসি। তবে আইসিসি আর ভারতের কাছে মাথা নোয়াবার নয় লাল সবুজ। প্রশ্নটা যখন আত্মমর্যাদার, তখন এক চুলো ছাড় না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ভক্তরা। আমরা ইন্ডিয়া গিয়ে এবার বিশ্বকাপটা খেলবো না, এটা ভালো সিদ্ধান্ত বিসিবির। ক্রিকেট খেলার মাধ্যমে আমরা
আমরা বিশ্বের দরবারে আমাদের মানুষ চিনতে পারে বা আমাদের একটু আত্মসম্মান বোধ উঁচু হয় বা জাস্ট পরিচিতি পারে, এটাই। কিন্তু ইট ডাজেন্ট মিন যে আমাদের হচ্ছে আত্মসম্মান বিকিয়ে দিয়ে মানুষের কাছে পরিচিত পেতে হবে। সুতরাং আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সবার আগে দেশ, যেখানে আমার দেশকে অপমান করা হচ্ছে, আমার দেশকে, এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন বলতেছে যে ভারতে বাংলাদেশি সমর্থকরা নিজেদের জার্সি পরে যেতে পারবে না, যেখানে নিজেদের সমর্থন সেভাবে ব্যক্ত করতে পারবে না, ভাই সেখানে খেলার কোনো প্রশ্ন আসে না। এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সমর্থকরা। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ তারা। শুধু টাইগার ভক্তরাই নন, প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা। যখন পাকিস্তানে খেলা হয় বা অন্য জায়গায় খেলা হয়, ভারতের শিডিউলটাকে চেঞ্জ করে অন্য জায়গায় ভেন্যু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে তো আইসিসির একটা সদস্য দেশ। পাকিস্তান তারাও একটা দল, আমরাও একটা দল। পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারতেছে, কিন্তু আমাদেরকে তারা খেলতে দিচ্ছে না। এর মাধ্যমে আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। আমাদের এর সাথে আমাদের মর্যাদার ব্যাপার স্যাপার আছে, এর সাথে আমাদের সম্মানের ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই যে দ্বিচারিতা আইসিসি কর্তৃক, এই দ্বিচারিতাটা আমরা মেনে নিতে পারলাম না। তাজিন খন্দকার, সময় সংবাদ। দর্শক, আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা আবারও আলোচনায় ফিরবো তার কাছে। নোমান ভাই, আসলে আলোচনা করছিলাম যে ক্রিকেটটা আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হলো বা ক্রিকেটের এই ধরনের একটা সিদ্ধান্ত ক্রিকেটকে কতখানি প্রভাব ফেলবে, কিন্তু তারপরে গিয়ে আজকে বুলবুল ভাই যে কথাগুলো বলেছেন সেখান থেকে যদি একটা লাইনকে পিক করতে চাই, তিনি বলেছেন যে শ্রীলঙ্কা হাইব্রিড মডেলে আসলে এই বিশ্বকাপটা হচ্ছে, কিন্তু 2021-এ কিন্তু এই বিশ্বকাপের সহ আয়োজক যে শ্রীলঙ্কা, সেটা আসলে স্ক্যাজুয়াল ফিক্স করা ছিল। সো সেখানে আসলে আইসিসির একটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, তিনি আসলে কিভাবে এই কথাটা বলেন, এইটা আসলে তার কতটুকু কি বলবো আমি, এটা আসলে কতটুকু দায়িত্বশীল অবস্থান থেকে বলা যায়? না, উনি ভুল বলেছেন, অ্যাবসলিউটলি ভুল বলেছেন। এটা কোনো হাইব্রিড মডেলের টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে না। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এটা যৌথ আয়োজক। তো উনি এইটা ওনার মতো জায়গায় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, এবং যখন আমাদের প্রত্যেকটা মোমেন্টই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, সেই মুহূর্তে বুলবুল ভাইয়ের এরকম কথা বলাটা আপসেটিং ডেফিনেটলি। আবার অ্যাট দ্য সেম টাইম যেমন ধরেন আমি বুলবুলের অনেকগুলো জায়গাতে আমার কাছে আপসেটিং লেগেছে। যেমন ধরেন আইসিসি যে মেলটা দিয়েছে, বুলবুল বলছেন সেই মেলটা আমরা পড়ে দেখি না। হোয়াট ডাজ দ্যাট মিন? পড়ে দেখিনি মানে? আইসিসি মেল দিয়েছে, আপনারা মিটিং করেছেন, যে প্রেস রিলিজটা দিয়েছে, প্রেস রিলিজটা উনি পড়ে দেখেননি। এইটা আমার কাছে এত অবিশ্বাস্য লেগেছে যে এটা কি সে আসলে বলার জন্য বললো নাকি কি বললেন উনি। এবং ধরেন হচ্ছে গিয়ে যেই কথাটা উনি বললেন যে 24 ঘন্টার সময়সীমা, যে একটা ওয়ার্ল্ড গভর্নিং বডি তারা এটা দিতে পারে না, আমরা এটা নিয়ে ফাইট করব। ওয়ারেস আমি আজকে তার কালের কণ্ঠে ইন্টারভিউ দেখেছি, এই ইন্টারভিউতে তিনি বলছেন যে তিনি সময় চেয়ে নিয়েছেন সরকারের সঙ্গে কথা বলার জন্য, সেটা 24 ঘন্টা নাকি 48 ঘন্টা, ওইটা তার মনে নাই, এটা তার কোড অ্যান্ড কোড, তার কোডের ভিতরে আছে। আর এখন তিনি বলছেন যে এটা 24 ঘন্টা সময় বেঁধে দিতে পারে না। মানে আমার কথা হচ্ছে কি, যে আমরা আসলে এখান থেকে কি অ্যাচিভ করতে চাই, আমরা এন্ড কি চাই, আমরা কি এন্ড গোলটা কি আমাদের এরকম যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো, মানে আমরা একদম শেষ জায়গাটা আমি দেখতে চাই। লেটস আমি ছোট করে একটু বলি, ধরেন 86, আমার এটা খুব প্রিয় একটা উদাহরণ, 86 ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনার দুইটা বিখ্যাত গোল আছে হচ্ছে কি ইংল্যান্ডের এগেনস্টে, একটা করেছিলেন হাত দিয়ে আর একটা করেছিলেন মিডফিল্ড থেকে অনেকজনকে কাটিয়ে নিয়ে। দুইটার কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে কি গোল। সো আমরা এখান থেকে আসলে আমাদের এন্ড গোলটা কি, এন্ড রেজাল্টটা কি, আমরা কি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই? আমার মনে হচ্ছে আমি একটা ভাইব পাই যে কোনোভাবে আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট, ক্রীড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বোর্ড, তারা বোধহয় এনশিওর করতে চান যে আমরা পরিস্থিতিটা এমন করব যেন আমাদেরকে ছাড়াই বিশ্বকাপ হয়, কিন্তু আমরা হিরো হিসাবে বের হয়ে আসব যে আমরা ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলিনি। এবং আপনি দেখেন, আপনি যে রিপোর্টটা করলেন, এরকম অনেকেই এই মতবাদের সঙ্গে আছেন যে না ঠিক আছে আমরা দেখিয়ে দিয়েছি, ভারতকে আমরা দেখিয়ে দিয়েছি, আইসিসিকে আমরা দেখিয়ে দিয়েছি। আত্মমর্যাদার একটা ব্যাপার এখানে কোট করা হচ্ছে। আত্মমর্যাদা, আপনার দেশপ্রেম, ক্রিকেট প্রেমকে মুখোমুখি কেন দাঁড় করাবো আমরা? দেশপ্রেম এবং ক্রিকেট প্রেম কেন মুখোমুখি হবে? একটা দেশ বড় নাকি ক্রিকেট বড়, এই আলোচনা যারা তোলে তাদের, ওই আলোচনা তাদেরকে নিয়ে আমার আসলে তাদের উদ্দেশ্য নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে, প্রবলভাবে প্রশ্ন আছে। তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না সেটা না, তারা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস চায়। বুলবুল ভাই লম্বা একটা সময় আইসিসিতে কাজ করেছেন, তার অভিজ্ঞতা অনেক, কিন্তু আসলে তিনি তার যেই অভিজ্ঞতা সেই জায়গাটা আসলে কতটুকু কাজে লাগাতে পারলেন? আইসিসির সঙ্গে যোগাযোগ বলেন কিংবা যেই এজেন্ডাটা তাদের ছিল যে বিশ্বকাপে তারা খেলবে তবে শ্রীলঙ্কায় খেলবে, এই জায়গাটায় বুলবুল ভাইয়ের আসলে কি ল্যাক অফ কমিউনিকেশন আপনি দেখছেন কিনা? আমরা লড়াইটা করছি কিসের সঙ্গে, আমরা এটা আসলে বুঝতে হবে। আমরা রিয়েলিটি থেকে অনেক দূরে গিয়ে লড়াই করছি, আমরা একটা পপুলিস্ট লড়াই করছি, আমরা একটা জনতুষ্টিবাদের লড়াই করছি যে আমরা ভারতকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের বাস্তবতার বাইরে গিয়ে তো এটা আমরা করছি।
কিন্তু বুলবুল ভাই যখন আইসিসির সঙ্গে কমিউনিকেশন করছেন, বিভিন্ন বোর্ডগুলোর সঙ্গে আমি সার্টেন যে তিনি কমিউনিকেশন করেছেন, আমি নিশ্চিত। কিন্তু সেই কমিউনিকেশনকে পেরে ওঠার মতো জায়গায় আমরা আছি। যদি আমরা সেই জায়গাটাতে না থাকি, তাহলে এটা আপনি আপনার গভর্নমেন্টকে বোঝান, আমাদের গভর্নমেন্টের সামনে এটা প্রেজেন্ট করেন যে আমাদের এই সিনারিও দেখেন, আমরা কিন্তু আইসিসিতে গেলে এটা পারবো না, ভোটাভুটিতে এটা হবে না, এবং বাংলাদেশ ক্রিকেটে আগামী বছর এই এশিয়া কাপ আয়োজন করতে পারবো না, ভারত এই বছর আসবে না, আমাদের রেভিনিউ এভাবে হিট খাবে, 2031-এ আমরা কো হোস্ট হতে পারবো না, আমাদের ক্রিকেটে আইসিসি ডেভেলপমেন্ট ফান্ড কমে যাবে, অথবা আমাদের ক্রিকেটে এই ক্ষতি হবে। সেটাও কি আপনারা করতে পেরেছেন? পারেন নাই তো, পারেন নাই। দেখেন, আপনার বিভিন্ন জনের কানে কানে এসে বলা যে ভাই, আমি বুলবুলের কথা বলছি, আমি ইন জেনারেল বলছি যে ভাই গভর্নমেন্টের কারণে তো কিছু করতে পারি না, ওনারাই তো সব দিন না, এটা করে আপনারা দায় মুক্তি পাবেন না। আজকে থেকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর, 10 বছর পর সত্যি সত্যি যদি বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খারাপ হয়, কেউ বলবে না ডক্টর আসিফ নজরুলের সময় আমাদের ক্রিকেটের এই অবস্থা হয়েছে। সবাই বলবে আমিনুল ইসলাম বুলবুলের সময় আমাদের ক্রিকেটের এই অবস্থা হয়েছে। যেই বোর্ডে বুলবুল ভাই, ফারুক ভাই, পাইলট ভাই, ফাহিম ভাই, রাজ, মিঠু ভাইরা ছিলেন, সেই বোর্ডে এই অবস্থা হয়েছে, আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলি নেই। এই দায়টা ওনাদের সবসময় নিতেই হবে। নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ক্রিকেটের এই যে সংকটপূর্ণ অবস্থা, এটা আসলে দূর হোক, আমরা এটাই চাই। প্রত্যাশা করব যে এখান থেকে বাংলাদেশ বের হয়ে ভালো একটা ক্রিকেটীয় একটা ভবিষ্যৎ, ভালো কিছু আমরা সামনে দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেটের যে বিশ্বকাপ খেলতে না চাওয়া, এই না চাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। বিপিএলের 2 আসরে ফাইনালে শিরোপার দেখা না পেলেও এবার চট্টগ্রামের সেই আক্ষেপ ঘোচাতে চান শেখ মেহেদী। হাই ভোল্টেজ ফাইনালের আগে অনুশীলন করেছে বন্দরনগরীর দলটা। এদিকে ফাইনালে প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জেতার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে ফ্রেশ উইকেট পাওয়ায় বড় ইনিংসের প্রত্যাশা রাজশাহী কোচ হান্নান সরকারের। এরপরে শেরেবাংলায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিতর্ক দিয়েই শুরু আর বিতর্ক দিয়েই শেষ হচ্ছে এবারের বিপিএল এর আসর। প্রতি আসরে ফাইনালিস্ট দু দলের অধিনায়কের ট্রফির সঙ্গে ফটো সেশন থাকলেও এবার সেই প্রেক্ষাপট বদলে দিয়েছে বিসিবি। ফটো সেশন তো দূরে থাক, বিপিএল এর ট্রফি দেখা মেলেনি এবার। এর জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত। যদিও সেই আলোচনা দূরে ঠেলে দু দলের মনোযোগ ফাইনালের লড়াই নিয়ে। ফাইনালের আগে মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের সময় দলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও মেন্টর হাবিবুল বাশার সুমন। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। নেটে বড় বড় শট খেলেছেন মোহাম্মদ হারিস, মাহমুদুল হাসান জয় ও মির্জা বেগ। তবে অনুশীলনের সময় হাতে কিছুটা চোট পান অধিনায়ক শেখ মেহেদী। বিতর্ক দিয়েই এবারের বিপিএল শুরু করে চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি মালিকানা সমস্যার কারণে মাঝ পথে দলের দায়িত্ব নেয় বিসিবি। পরিবর্তন আসে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফেও, যদিও মাঠে তার কোনো প্রভাব পড়তে দেননি ক্রিকেটাররা। তাই তো ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী চট্টগ্রামের অধিনায়ক। এর আগেও বিপিএলে দুবার শিরোপার কাছে গিয়েও সমর্থকদের হতাশ করেছে চট্টগ্রাম। তাই লক্ষ্য প্রথম শিরোপা ঘরে তোলার। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে সে আঙ্গারনেস আছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছি, ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। মিরপুরে চট্টগ্রাম অনুশীলন করলেও ফাইনালের আগের দিনটা হোটেলে বিশ্রামে কাটিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারলেও ফাইনালের জন্য যথেষ্ট তৎপর সিনিয়র এই ক্রিকেটার। এবারের আসরে চট্টগ্রামের বিপক্ষে 3 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রাজশাহী। তাই এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক শান্তর দল। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় রাজশাহী। লক্ষ্য তো যেহেতু আমরা যখন টিম করা হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট থেকে এবং প্রত্যেক প্লেয়ারদের মধ্যে একটা কথাই হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো। বাট অবভিয়াসলি গ্রুপ পর্ব ধরে তো আমরা যেহেতু এখন ফাইনালে এসেছি, তো আসলে আর কোনো সেকেন্ড থট নাই, অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্যই খেলবো। কাগজে কলমে হট ফেভারিটের তকমা নিয়েই এবারের আসর শুরু করে রাজশাহী। মাঠেও তার প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হোঁচট খায় রাজশাহী। সেই ম্যাচে উইকেট নিয়েও হয়েছে সমালোচনা। তবে ফাইনালে ফ্রেশ উইকেট নিয়ে আশাবাদী রাজশাহী কোচ। নতুন একটা উইকেটে খেলা হবে, আমি যতটুকু জানি একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যে ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে, সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। এবং সোফার ঘাসও মনে একটু কম থাকবে, যেখানে সবার জন্যই চ্যালেঞ্জটা থাকবে। এবং স্পোর্টিং উইকেট, যেটা আমরা বলি যে টি-20 ক্রিকেটে অ্যারাউন্ড 180-200 খেলা হয়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএলের মেগা ফাইনাল, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। এখন দেখার বিষয় রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় শিরোপা নাকি চট্টগ্রামের প্রথম শিরোপা উৎসব। রিফাতুল ইসলাম মিরন,
সময় সংবাদ, ঢাকা।